দর্শক, দৃশ্য শব্দের চলচ্চিত্র বিষয়ক সিরিজ সিনেলাপের এই পর্বে আপনাদের স্বাগত জানাই। বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সিনেলাপের কয়েকটি পর্ব সাজিয়েছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলাপ করব তার একটি গুরুত্বপূর্ণ ছবি তিতাস একটি নদীর নাম নিয়ে। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র যাত্রা ও দর্শন নিয়ে আমরা আগের কয়েকটি পর্বে আলাপ করেছিলাম। সেসব পর্বের লিঙ্ক দেয়া আছে ডেসক্রিপশনে। তিতাস একটি নদীর নাম একই সাথে বাংলা ভাষার সাহিত্য ও চলচ্চিত্রের দুটি শাখাতেই কাল জয় করেছে। অদ্বৈত মল্লবর্মণের উপন্যাস অবলম্বনে ঋত্বিক ঘটক এই ছবিটি নির্মাণ করেন 1973 সালে। ঋত্বিক ঘটকের মনন জুড়ে ছিল পূর্ব বাংলার মানুষ, নদী আর গান। দেশ ছেড়ে গেলেও বাংলার পলিশোভিত নদী অববাহিকা তাকে টেনেছে আমৃত্যু। জীবনের শেষ দিকে এই ছবি নির্মাণের উদ্দেশ্যে ফিরে আসেন নিজের জন্মস্থান পূর্ব বাংলায়। ঋত্বিক এক সাক্ষাৎকারে বলেছেন, আমার কৈশোর এবং প্রথম যৌবন পূর্ব বাংলায় কেটেছে। সেই জীবন, সেই স্মৃতি, সেই নস্টালজিয়া আমাকে উন্মাদের মতো টেনে নিয়ে যায় তিতাসে, তিতাস নিয়ে ছবি করতে। তিতাস উপন্যাসের সেই পিরিয়ডটা হচ্ছে 40-50 বছর আগেকার, যা আমার চেনা, ভীষণভাবে চেনা। তিতাস উপন্যাসের অন্য সব মহত্ব ছেড়ে দিয়েও এই ব্যাপারটা আমাকে প্রচণ্ডভাবে টেনেছে। ফলে তিতাস একটা শ্রদ্ধাঞ্জলি গোছের, সেই ফেলে আসা জীবন স্মৃতির উদ্দেশ্যে। তার এই বক্তব্য থেকে বোঝা যায় তিনি কেবল একটা উপন্যাসের চলচ্চিত্রায়ন করতে চাননি। তিনি এই ছবির মাধ্যমে তার 30 বছর আগে ছেড়ে যাওয়া দেশ, মানুষ আর তিতাস নদীর কাছে ফিরতে চেয়েছেন। ফলে তিতাস একটি নদীর নাম ছবিটি ঋত্বিক ঘটকেরও একটা ব্যক্তিগত জার্নির অংশ ছিল। ঋত্বিক বলছেন, আমার শৈশবের সঙ্গে তিতাসের বহু ঘটনা জড়িয়ে আছে। আমি অনেক কিছুই নিজের চোখে দেখেছি। ওই যে বললাম, এই 30 বছর মাঝখানে ব্ল্যাঙ্ক, আমি যেন সেই 30 বছর আগেকার পূর্ব বাংলায় ফিরে যাচ্ছি। অদ্বৈত মল্লবর্মণ মালো সম্প্রদায়ের মানুষ ছিলেন। মালোরা প্রান্তিকেরও প্রান্তিক। জাত ও পেশাগত পরিচয়ের কারণে তাদের সামাজিক অবস্থান তলানিতে। এই সম্প্রদায়ের নিপীড়ন ও সংগ্রাম প্রতিফলিত হয়েছে তার এই উপন্যাসে। অদ্বৈত মল্লবর্মণ তার ব্যক্তিজীবনের সমস্ত অভাব, শারীরিক অসুস্থতা ও নিঃসঙ্গতার মধ্য দিয়েও নিজের সমাজের মানুষের কথা লিখেছেন। ছবি শুরু হয় বাংলার বর্ষার অবিশ্রান্ত বৃষ্টিমুখর তিতাস নদীর বিস্তৃত পটভূমিতে। নদী ও নদীর পাড়ের চর, পালতোলা নৌকা, অবিশ্রান্ত বর্ষা, চারদিকে পানি থই থই। নেপথ্যে লালন ফকিরের গান পূর্ব বাংলার নিজস্ব চিত্র সামনে নিয়ে আসে। স্ক্রিনে ভেসে আসে এই চিত্র শাশ্বত বাংলার আবহমান সূত্রের ধারক, বাংলার খেটে খাওয়া অখ্যাতজনের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। নদী অববাহিকায় একটি মালোপাড়া। মাঘমণ্ডলের ব্রত পালন করছে কিশোরী বাসন্তী। কুমারী মেয়েরা তাদের বিয়ের উদ্দেশ্যে মাঘমণ্ডলের পূজা করে। একটি বাঁশের ছত্র ঘুরাচ্ছে বাসন্তী। তার উপর খই ছিটিয়ে দিচ্ছেন তার মা, আর তা কাড়াকাড়ি করে কুড়িয়ে নিচ্ছে কিশোর আর সুবল। নেপথ্যে বাজছে পূর্ব বাংলার বিয়ের গান। তিতাস নদীর আদিগন্ত ক্যানভাসে বহমান সারি সারি নৌকার মতো সময়ও বয়ে যায়। কিশোর এখন তরুণ, মাছ ধরে নৌকায়, সাথে সুবল। উজান থেকে মাছ ধরতে ধরতে অনেক দূর ভাটিতে এসে নোঙর ফেলে তারা। এখানে মাছ বেচে বিশ্রাম নেয় তারা। নদীর দুই পাড়ের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের কথা শুনলেও কিশোর আর সুবল এখনই বাড়ি ফিরতে চায় না। তারা দোলের অনুষ্ঠান দেখতে যায়। সেখানেই অপরপক্ষ হামলা করলে দোল নৃত্যরত এক তরুণী জ্ঞান হারিয়ে ফেলে। কিশোর তাকে ধরে শুইয়ে দিয়ে নদীর পাড়ে ফিরে আসে। কিছুক্ষণ পরে মেয়েটির সাথে তার বিয়ের প্রস্তাব আসে। বাসন্তীর সাথে তার বিয়ে ঠিক হয়ে থাকলেও এই গ্রামের মানুষের অনুরোধে সেই মেয়েটিকে বিয়ে করে। সিঁদুর মেখে মালা বদল করে সেদিন শ্বশুরবাড়িতেই রাত কাটায় তারা। পরদিন সকালে সবাইকে বিদায় দিয়ে নববধূকে নিয়ে নৌকায় বাড়ির পথে যাত্রা করে কিশোর। ডাকাতের ভয়ে পাটাতনের নিচে শুইয়ে রেখেও শেষ রক্ষা হয় না তাদের। রাতে ঠিকই ডাকাতের হামলা হয় এবং নতুন বউকে অপহরণ করতে চাইলে সে পানিতে ঝাঁপ দেয়। এদিকে কিশোর বউয়ের শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরদিন সকালে নববধূর অচেতন দেহ নদীর চরে ভাসতে দেখে উদ্ধার করে গৌরাঙ্গ ও নিত্যানন্দ নামে দুই মাঝি। তারাই তাকে আশ্রয় দেয়। পরের দৃশ্যে বাসন্তী আর তার মায়ের কথোপকথনে জানা যায় বাসন্তীর এখনও বিয়ে হয়নি। কিশোরের সাথে তার বিয়ে ঠিক হলেও সে বউ হারিয়ে এখন পাগল।
তারপর বাসন্তীর বিয়ে হয় সুবলের সাথে, কিন্তু সেও মারা যায় বিয়ের পরের দিন। এদিকে কিশোরের বউয়ের একটি ছেলে হয়েছে। ছেলেটির নাম অনন্ত। অনন্ত আর তার মা গৌরাঙ্গ ও নিত্যানন্দের পরিবারের সাথে এতদিন থাকলেও এবার তারা হারিয়ে যাওয়া বাবা আর স্বামীর খোঁজে বের হয়। কিন্তু স্বামীর গ্রামের নাম ছাড়া অনন্তর মা আর কিছুই জানে না। এমনকি স্বামীর মুখটাও সে বিয়ের দিন ভালো করে দেখার সুযোগ পায়নি। অবশেষে মালোপাড়ায় এসে তাদের সাথে বাসন্তীর দেখা হয়। নিঃসন্তান বাসন্তী কিশোরের ছেলে অনন্তকে নিজের সন্তানের মতো গ্রহণ করে। কিশোর এখনও পাগল। স্ত্রীপুত্র তার গ্রামে আশ্রয় নিলেও তাদের দেখা হয় না। গ্রামে মা ছেলের বিচার ডাকে সমাজপতিরা। বিচারে অনন্তর পিতৃপরিচয় নিয়ে কথা উঠলেও মাতব্বর রামপ্রসাদ সেটা বাতিল করে দেন। একদিন পিঠা বানাতে কিশোরদের বাড়িতে যায় অনন্ত আর তার মা। সেখানে বাসন্তী আর অনন্তর মা নিজেদের প্রিয়জন হারানোর গল্প বলে। বাইরে বসে তাদের কথা শুনতে পায় পাগল কিশোর। বাইরে বেরিয়ে অনন্তর মা স্বামী কিশোরকে দেখে চিনতে পারে, কিন্তু প্রকাশ করে না। বাসন্তী অনন্তর মার কাছে জানতে চায় সেই কিশোরের হারিয়ে যাওয়া স্ত্রী কিনা। অনন্তর মা এই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও বাসন্তী সত্যটা বুঝতে পারে। দোলের দিন অনন্তর মা তার স্বামী কিশোরকে নিয়ে যায় নদীতে স্নান করাতে। তিতাস নদীতে নেমে কিশোর হারিয়ে যাওয়া স্ত্রীকে চিনতে পারে। তাকে কোলে তুলে নির্জনে নিয়ে গেলে অনন্তর মা জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে একদল লোক কিশোরকে অপহরণকারী মনে করে তাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে চলে যায়। জ্ঞান ফিরে এলে কিশোর স্ত্রীকে পুরোপুরি চিনতে পারে, কিন্তু একটু পরেই দুজনের মৃত্যু হয়। মা বাবা হারা অনন্তকে বাসন্তী সন্তানের মতো আগলে রাখে। অনন্ত মাছ ধরার নৌকায় যেতে চাইলেও মাঝিরা তাকে নেয় না। অভাবের সংসারে অনন্তকে বাড়তি ঝামেলা মনে করে বাসন্তীর মা। মায়ের শ্রাদ্ধ শেষে মাকে ভগবতী প্রতিমা রূপে দেখতে পায় অনন্ত। বাসন্তী অনন্তকে বলে মায়ের আত্মা চারপাশে ঘুরে বেড়ায়, ছেলেকে তার কাছে নিয়ে যেতে। একদিন অনন্তকে খেতে দেখে বাসন্তীর মা বাধা দেয়। এ নিয়ে বাসন্তী নিজের মায়ের সাথে মারামারি করে এবং অনন্তকে বাড়ি থেকে বের করে দেয়। প্রতিবেশী নারীরা জানায় অনন্ত জঙ্গলে শ্মশানে দিনরাত ঘুরে বেড়ায়। রাতের বেলা আরেক সন্তানহীন নারীর ঘরে তার খোঁজ পেয়ে দেখতে যায় বাসন্তী। পরদিন অনন্ত তাদের সাথে চলে যায় অন্য এক গ্রামে। কিছুদিন পর নৌকাবাইজ দেখতে গিয়ে অনন্তকে দেখতে পায় বাসন্তী। তাকে সাথে করে নিয়ে আসতে চাইলে সে রাজি হয় না। বাসন্তী অনন্তকে জোর করে নিয়ে আসতে চাইলে অনন্তকে যারা আশ্রয় দিয়েছে তাদের সাথে মারামারি হয়। শরীরে আঘাত নিয়ে বাসন্তী বাড়ি ফিরে আসে। এদিকে বাসন্তীর বিরুদ্ধে নানা অপবাদ দিতে থাকে উচ্চশ্রেণীর ব্রাহ্মণরা। এর বিরুদ্ধে মালোরা তেমন প্রতিবাদ করে না, কিন্তু বাসন্তী হাল ছাড়ে না। ভদ্রপাড়ার এক ঠাকুর বাসন্তীকে ধরতে গেলে তার প্রতিরোধে সে পালিয়ে যায়। এর প্রতিশোধ নিতে তারা মালদের জাল নিয়ে যায়, ঘরবাড়িও পুড়িয়ে দেয়। বাসন্তীর কাছে অনন্ত আর তিতাস এখন সমার্থক। নামটাই শুধু আছে, অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। তিতাস শুকিয়ে চর জাগে। একসময় যে জলের মালিকানা ছিল মালদের, সেই চরের দখল বুঝে নিতে তারা লড়াইয়ে নামে। সেখানে মৃত্যু হয় অনেকের। তিতাস এখন শুকিয়ে মরুভূমি প্রায়। শেষ দৃশ্যে দেখা যায় সেই মরু তিতাসের বুকে পানির খোঁজে ছুটছে নিঃস্ব রিক্ত বাসন্তী। লড়াকু আর হার না মানা চরিত্র বাসন্তী এখন ভেঙে পড়েছে পুরোপুরি। তার কল্পনায় ভেসে ওঠে সবুজ ফসলে ভরা মাঠ, তার মধ্য দিয়ে ছুটছে এক উচ্ছল শিশু। তিতাস একটি নদীর নাম। মূল উপন্যাসের কাঠামো এপিসোডিক। মোট 8টি অংশেই বিভক্ত এই উপন্যাসের গল্প বারবার বাঁকবদল করেছে। বিভিন্ন চরিত্রের উপর ভর করে গল্প এগিয়েছে পরিণতির দিকে। এপিক বা মহাকাব্যে যেমন বহু চরিত্র, স্থান ও কালের সমাহার থাকে, তিতাসেও তেমনি। ঋত্বিক ঘটকও তার অন্যান্য চলচ্চিত্র মহাকাব্যিক ধারা বজায় রেখে নির্মাণ করেছিলেন। ফলে তিতাসে অবধারিতভাবেই এই বৈশিষ্ট্য এসেছে। ঋত্বিক বলছেন, উপন্যাসটা আমার নিজের ধারণায় এপিকধর্মী। এই ছবিতে আমি এই ঢংটাই ধরার চেষ্টা করেছি। ঋত্বিকের চলচ্চিত্রে সময় ও স্থান একরৈখিক বা লিনিয়ার নয়। তিনি দৃশ্যান্তরে চলে যান হঠাৎ করেই। স্মৃতি, অতীত, বর্তমানকে মিলিয়ে দেওয়ার এই রীতি ঋত্বিকের নিজস্ব সৃষ্টি। এর মধ্যে পূর্ব বাংলার গান তার ছবির গল্পকে একটি প্যারালাল লেয়ারে বহমান করে। ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের দৃশ্যগুলো বাদ দিয়ে শুধুমাত্র শব্দ শুনেই মানসপটে গল্প দেখে ফেলা যায়। এমনই শক্তি ঋত্বিক ঘটকের সৃষ্ট শব্দ আর সঙ্গীতের। ছবিতে বর্ষার অবিশ্রান্ত বৃষ্টি, নদীর ধারা, নৌকার বইটার সাথে পানির শব্দ, এই সবই দর্শককে দৃশ্যের বাইরের একটা নতুন স্তরের গল্পে নিয়ে যায়। তিতাস এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র।
শত বছর ধরে তিতাসের নানা পাড়ের মানুষের গাথাই এই ছবির গল্পকে চালিত করেছে। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মানুষের সভ্যতা। পদ্মার মতো বিশাল আর উত্তাল না হলেও তিতাসের পাড়ের মানুষের জীবনের উত্থান পতন পদ্মা পাড়ের মানুষের মতোই। এখানেও আছে বৈষম্য, উপরের জাতের মানুষের খবরদারি আর নিপীড়ন। উপরন্তু তিতাসের জল শুকিয়ে যায়, মাছ মরে যায়, নৌকা আর চলে না। তিতাসের মৃত্যু মানে সভ্যতারই মৃত্যু। বাসন্তী নারী হিসেবে তিতাসেরই প্রতিরূপ। সে জন্ম দেয়, রক্ষা করে, প্রতিরোধ করে, আর শেষে ধ্বংসের সাক্ষী হয়। দর্শক, কেমন লাগলো ঋত্বিক জন্মশতবর্ষে আমাদের বিশেষ নিবেদন তিতাস একটি নদীর নাম? জানাবেন কমেন্টে। পরের পর্বে আলাপ হবে অন্য কোনো সিনেমা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।